ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে টাকার যোগান কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো সুদ হার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদ হার 0.5 বাড়িয়ে 9.5% নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদ হার বাড়বে এবং গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বাড়াবে ব্যাংকগুলো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আপাতদৃষ্টিতে কমছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণের। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় ঋণের সুদহার বাড়লেও জিনিসপত্রের দাম কমছে না কেন। আলোচনা করতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরু করতে চাই ফারুক মঈনুদ্দিন আপনাকে দিয়েই, যে এই মুহূর্তে ব্যাংকের সুদহার কি পর্যায়ে আছে এবং এই যে দ্বিতীয় দফায় সুদহার বাড়ানো হলো, এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে তাত্ত্বিক প্রশ্নটা করলেন তাতে ডাক্তার শাহাদাতই বরং ভালো বলতে পারতেন। যাই হোক, ব্যাংকের সুদহার এখন যেটা হচ্ছে, এখন খুব স্বাভাবিকভাবেই আপনার যদি নীতি সুদহার বাড়ানো হয় তো ব্যাংকগুলো তখন এই সুদহার তারাও বাড়ানোর সুযোগ পায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে মনে করেন নীতি সুদহার একটি ব্যাংকের উপর কখন কার্যকর হয়। ব্যাংক যখন একটি বাণিজ্যিক ব্যাংক যখন কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ঋণ করে তখন এই নীতি সুদ হারটা তার উপরে প্রযোজ্য হয়। যদি একটি কমার্শিয়াল ব্যাংকের নিজস্ব ফান্ড থাকে যেখান থেকে সেই ব্যাংক ঋণ দান করতে পারে এবং তাকে যদি সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নিতে না হয় তাহলে কিন্তু নীতি সুদ হারটা তার উপরে প্রযোজ্য হয় না। সুতরাং এখন দুটি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে যে নীতি সুদ হার বাড়ানো হচ্ছে, সেটা একটা আমরা তাত্ত্বিকভাবে জানি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এটি একটি বড় পদক্ষেপ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন এটা নেওয়া উচিত ছিল তখন কিন্তু এটা আমাদের কারো কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি। এখন এটা নেওয়া হচ্ছে, আমি বাংলাদেশ ব্যাংকের এটা ছাড়া এখন আপাতত কিছু করারও ছিল না আসলে। কিন্তু আপনি প্রশ্ন একটা করছিলেন যে নীতি সুদ হার বাড়ানো হলেও দাম কমছে না কেন। এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কমার কথা নয় আসলে, এটা একটু খোলাসা করে বলা উচিত। আমি জানি ডক্টর সাজেদ আমার চেয়ে ভালো বলতে পারেন, তবু একটু বলি। সেটি হচ্ছে সুদ হার বাড়িয়ে যে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করে সেটি যদি হয়, যদি সেটা ডিমান্ড পুল ইনফ্লেশন হয়, মানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে যে ইনফ্লেশন সেটিকে সুদের হার কমিয়ে বাড়িয়ে কন্ট্রোল করা যায়। কিন্তু আমাদের দেশে ইনফ্লেশনটা কিন্তু মোর অর লেস আপনার কস্ট পুল, যেটা ব্যয় বেড়ে যাওয়ার কারণে। মনে করেন এই ডলারের যে টাকা ডলার অবমূল্যায়ন হলো তাতে যে ইম্পোর্ট কস্ট বেড়ে গেল তাতে অটোমেটিক দাম বেড়ে গেছে। এখানে সুদের হারের খুব বেশি একটা ভূমিকা নেই। কিংবা তেলের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু সবকিছুর দাম বেড়ে যায়, এটাও কিন্তু কস্ট পুশ ইনফ্লেশন। এইখানে কিন্তু আপনার এই মুদ্রা সরবরাহ কমিয়ে কিংবা সুদের হার বাড়িয়ে কাজ হয়, কিন্তু সেটা খুব চট করে হয় না। সুতরাং সেই জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমাদের মাননীয় গভর্নর যেটা বলেছেন যে এটা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, এটার জন্য এটার সুফল হবে তখন ধীর গতিতে হবে। এট দ্য সেম টাইম যদি তার সাথে অন্যান্য ফিসক্যাল মেজারও কিন্তু দরকার হবে। মনে করেন কস্ট বেড়ে গেছে, ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে, এখন যদি ফিসক্যাল মেজার হিসেবে সেখানে যদি ট্যাক্স ইত্যাদি একটু কমানো যায় তাহলে হয়তো এই প্রেশারটা জনগণের উপরে আসবে না, হয়তো কোনো পণ্যের দাম কমতে পারে। কিন্তু যতক্ষণে আমরা আশা করছি, সাধারণ মানুষ যতক্ষণে আশাবাদী হচ্ছে ততক্ষণে এই মুহূর্তে হওয়ার স্কোপ নেই। তবে ইন দ্য লং রান এটার একটা সুফল আসবে বলে আমি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমি আপনার কাছে জানতে চাই যে এই নীতি সুদ হার 0.5 বাড়িয়ে 9.5 করার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা ভোক্তার উপরে কেমন প্রভাব ফেলবে এবং জিনিসপত্রের দাম আমরা দেখতে পাচ্ছি কমছে না, কি করলে আসলে জিনিসপত্রের দাম কমতে পারে? ধন্যবাদ। দেখেন, এই জায়গাটায় কিন্তু গভর্নর মহোদয় গত কয়েক সপ্তাহ আগেও একটা ইঙ্গিত দিয়েছিলেন যে নীতি সুদ হার যখন 9 করা হয় তার পরবর্তীতে বলেছিলেন যে এটা ডাবল ডিজিট পর্যন্ত যেতে পারে। অর্থাৎ উনি ওনার ক্যালকুলেশন থেকে যে মূল্যস্ফীতি কমানোর জন্য যে প্রক্রিয়া তারই একটা পন্থা হিসাবে কিন্তু এই নীতি সুদ হার বাড়িয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের নীতি সুদ হার যখন বাড়ানো হয় এই ব্যাপারে ফারুক মঈনুদ্দিন ভাই কিন্তু যথার্থই বলেছেন যে আসলে এটা কার জন্য প্রযোজ্য না, তার থেকে বরং হচ্ছে যে আমি আরেকটু যদি অ্যাড করি সেটা হচ্ছে সার্বিকভাবে একটা অর্থনীতিতে তখন আসলেই সুদের হার বেড়ে যায়। এখন
বাংলাদেশে সুদের হারটা যখন থেকে বাড়াচ্ছে, আসলে মূল্যস্ফীতির কার্যকারিতা যে পাওয়া যাচ্ছে না সেটা বলা যাবে না। দেখেন, আপনি যদি জুলাই আগস্টের মূল্যস্ফীতির কথা চিন্তা করেন তাহলে কিন্তু কিছুটা হলেও আমি মনে করি যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা খাদ্য মূল্যস্ফীতি যদিও আমরা ফুড ইনফ্লেশনের ক্ষেত্রে কমেছে, কিন্তু নন ফুডের সামান্য পরিমাণ বেড়েছে, সার্বিকভাবে কিছুটা কমেছে। কিন্তু কথা হচ্ছে আমরা যখন ডাবল ডিজিট ইনফ্লেশন দেখি, বিষয়টা হচ্ছে ডাবল ডিজিট ইনফ্লেশন একটা অর্থনীতির জন্য ক্ষতিকর। এখন সেই ক্ষতিকর জায়গাটা থেকে কমিয়ে এনে সিঙ্গেল ডিজিট এবং আমরা 4 থেকে 5-এর মধ্যে আনতে চাই। সেটা শুধুমাত্র যে আমরা নীতি সুধার বাড়িয়ে করব সেটার ব্যাখ্যাটা কিছুটা কিন্তু আগেই চলে এসেছে, কারণ আমাদের কস্ট পুশ না ডিমান্ড পুল। এখন প্রশ্ন হচ্ছে নীতি সুধার বাড়ার কারণে কি হবে? হচ্ছে ভোক্তার দিক থেকে কি হবে? ভোক্তা মনে করবে যে আমি যদি কিছু টাকা সেভ করতে পারি তাহলে ব্যাংকে রাখবো। তার মানে ব্যাংকে রাখা মানে হচ্ছে সে এখন কিছুটা খরচ বাঁচিয়ে ব্যাংকে ডিপোজিট করার চিন্তা করবে, কারণ সে হাই রিটার্ন পাবে। তার মানে এই দিক থেকে ভোক্তা কিছুটা সংযত আচরণ করবে, সামগ্রিক চাহিদা কমে গিয়ে তারপর মূল্যস্ফীতি অর্থাৎ দাম স্তর কিছুটা কমবে। আরেকটা জায়গা হচ্ছে যে যখন ইন্টারেস্ট রেট বাড়ানো হয় তখন প্রকৃতপক্ষে কস্ট অফ বিজনেস, ডুইং বিজনেস কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাংকগুলো যখন ধার করবে তখন তার খরচ বেড়ে যাচ্ছে, তখন সে বেশি খরচে কিন্তু আরেকজনকে লোন দেবে। অর্থাৎ আমরা সার্বিকভাবে যদি লোনেবল ফান্ডের কথা বলি, সেই লোনেবল ফান্ডের যে ডিমান্ড, চাহিদাটা রয়েছে, সেই বাজারটা কিন্তু সংকুচিত হয়ে যাবে। সেটার সংকুচন হওয়া মানে কি? সেটার সংকুচন হওয়া মানে হচ্ছে সার্বিকভাবে বিনিয়োগ কমে যাওয়া। এখন প্রশ্নটা হচ্ছে, বিনিয়োগ যদি কমে যায়, আমরা বলছি যে ভবিষ্যতে মূল্যস্ফীতি হয়তো 9 থেকে 10 মাস লাগে কমতে পারে, সেটা কখন কমবে সেই জায়গাটায় আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি আপনার বিনিয়োগ কমে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি গ্রোথকে স্যাক্রিফাইস করা অর্থাৎ প্রবৃদ্ধিকে স্যাক্রিফাইস করার কথা বলছেন। তাহলে গ্রোথ যদি স্যাক্রিফাইস করেন অর্থাৎ আপনি সামগ্রিক যোগানের দিকটা যখন কিছু সংকুচিত হয়ে যায় তখন কিন্তু আবার মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে কাজটি করা উচিত সেটা হচ্ছে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়। উৎপাদনকে ক্ষতি করে যদি করেন তাহলে আমি বলবো সামগ্রিক চাহিদা যতটুকু কমবে তার থেকে যদি বেশি হারে আপনি সংকুচন হয়ে যায় অর্থনীতি, এই নীতি সুধার বাড়ার কারণে, সেটা কিন্তু পক্ষান্তরে মূল্যস্ফীতি কমানোর নামান্তরে আপনি মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিবেন এই পলিসি। তাহলে এখন কোন যুক্তিতে যাওয়া উচিত? এখন ব্যবসায়ীদের ব্যবসা যেন থাকে, উৎপাদন যেন বাড়ে, অর্থাৎ উৎপাদনের প্রবৃদ্ধি যেন আমরা উপরের দিকেই নিতে পারি সেটা ধরে রাখতে হবে। আবার চাহিদার দিক থেকে জনগণ কিছুটা যে সংকুচন এমনিতেই করবে, কারণ যেহেতু সুদের হার বাড়ছে, অতএব চাহিদার দিকটা যখন সংকুচন হয় তখন সামগ্রিক দিক আসবে। আরেকটা জায়গায় স্পষ্ট করে বলি, যেহেতু আমাদের সাপ্লাই সাইডের রোলটা অনেক বড় রোল এবং সেটা 50% উপরে, অর্থাৎ খরচ বাড়ার কারণে, ধরেন এখন শ্রমিকরা তা বলছে যে মূল্যস্ফীতি বাড়ার কারণে আমার যে মজুরি, আমার যে স্যালারি সেগুলা বাড়ুক। এবং দেখেন বিগত 8 বছর ধরে সরকারি ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের দেওয়া হচ্ছে না, পে কমিশন করা হয় না এবং নতুন কোনো পে স্কেল দেওয়া হয় না। সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা পক্ষান্তরে চাপ থাকবে। অর্থাৎ মজুরির দিক থেকে যদি এই প্রেসার সরকারকে নিতে হয় তাহলে এবং তখন কিন্তু সেই জায়গায় কস্ট পুশ ইনফ্লেশনের দিকে আবার চলে যাবে, কারণ এটার একটা স্পাইরাল, আমরা বলি ওয়েজ স্পাইরাল। মজুরি বাড়ার কারণে আবার কস্ট বাড়বে, সেই কষ্টের কারণে কস্ট অফ প্রোডাকশন বাড়বে, খরচ বাড়বে, আবার সেটা গিয়ে মূল্যের উপর প্রভাব ফেলবে। অতএব বিষয়টা হচ্ছে এটাকে ট্যাকেল দেওয়া এখন একটু কমপ্লিকেটেড জায়গাটাকে সহজ করার জন্য আমার কথা হচ্ছে যে কোনো প্রক্রিয়ায় বিনিয়োগ যেন না কমে তার ব্যবস্থা করা। এখন সেই ব্যবস্থা কিভাবে করা যায়, সেই ব্যবস্থা কিভাবে করা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ডক্টর সাদাত হোসেন এবং ফারুক মঈনুদ্দিন। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার, বিরতির পরে এসে আমরা আবারও আলোচনা করব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজকের আলোচনার বিষয় ঋণের সুদহার বাড়লেও জিনিসপত্রের দাম কমছে না কেন। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী ব্যাংক টালিখাতায়। ফারুক মঈনুদ্দিন, আপনার কাছেই আবার আসতে চাই যে সুদহার বাড়ানোতে ঋণের প্রবাহ কমবে কিনা এবং জিনিসপত্রের দাম কমাতে আসলে কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে নীতি সুদহার বাড়লে অবশ্যই ব্যাংকের ঋণের উপরে এটার একটা প্রভাব পড়বে এবং সেই জন্য এটা নেওয়া হয়। নীতি সুদহার বাড়ানোর প্রথম উদ্দেশ্যই হচ্ছে বাজারে যাতে অর্থ সরবরাহ কমানো যায়। সেই অর্থ সরবরাহের একটা বড় তার উপায় হচ্ছে ব্যাংকের নীতি সুদহার বাড়ানো, যাতে করে ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ধার করে মানুষ, জনগণকে, ব্যবসায়ীদেরকে ঋণ দিতে কম উৎসাহী হয় কিংবা নিরুৎসাহিত হয়। সেটা হচ্ছে একটা বিষয়। এট দ্য সেম টাইম আবার নীতি সুদের হার বাড়লে ব্যাংকগুলো যে ঋণ সুদের হার যেমন বাড়ায় তেমনি ভাবে ডিপোজিটের উপর সুদের হারও বাড়ায়। তাতে করে আবার জনগণ, প্রফেসর সিদ্দিকী খুব ভালোভাবে বলেছিলেন যে জনগণের মধ্যে তখন একটা সঞ্চয় স্পৃহা যাবে। যখন সুদের হার বাড়ে তখন লোকজন সঞ্চয় করতে উদ্বুদ্ধ হয়, সুতরাং এটা দ্বিমুখী একটা কাজ করতে পারে। সেটি হচ্ছে প্রথম কথা। আর ব্যাংকগুলোর যে আপনার যে ঋণের সুদের হার বাড়বে তাতে কোনো সন্দেহ নেই, সেই বাড়ানোর জন্যই কিন্তু এটি করা হয়। এখন কথা হচ্ছে যে ব্যাংকের ঋণ সুদের ব্যাপারে অনেক ধরনের বিতর্ক আছে। আমরা যারা ব্যাংকার, আমরা সবসময় দেখেছি যারা ব্যবসায়ী মহল কিংবা উদ্যোক্তা কিংবা শিল্পপতি, তারা সবসময় সবকিছুর জন্য দায়ী করে ব্যাংকের ঋণ সুদ হারকে, কিন্তু আমরা সেটা মনে করি না। ব্যাংকের ঋণের সুদ হার কিংবা কস্ট অফ আপনার বড়োইং যেটাকে বলি, সেটা একটা ছোট অংশ, টোটাল প্রোডাকশন কস্টের মধ্যে একটা ছোট অংশ এই অংশটা। সুতরাং এতে করে যে সবকিছু উলট পালট হয়ে যায় ব্যবসায়ীদের যে দাবি, সেটি মনে করি না। তবে ঋণ দান নিরুৎসাহিত হবে এবং এটার এফেক্টটা কোথায় হবে? এটা এফেক্টটা হবে যে অ্যাট দ্য সেম টাইম যদি বাজার ঋণ প্রবাহ কমে, মানুষের সঞ্চয় প্রবৃদ্ধি বাড়ে, তাহলে বাজার থেকে একটা অর্থ প্রবাহের একটা অংশ কমে যায়। তবে ঋণের সুদের হার বাড়ার সাথে সাথে তার অন্য কাউন্টার এফেক্ট যেটা হবে, যখন ব্যবসায়ীরা ঋণ নিতে বাধ্য হবে ব্যাংকগুলো থেকে, তখন তাদের প্রোডাকশন কস্ট আবার বেড়ে যায়। এতে করে আবার কিন্তু এই আপনার যেটা আমরা বলছি কস্ট পুশ ইনফ্লেশন, এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটি আপনি প্রফেসর সিদ্দিকী কিন্তু দীর্ঘ কথা যেটা বলেছেন, আপনারা বুঝতে পারছেন, সাধারণ মানুষের জন্য আমরা এই মুহূর্তে বলতে পারছেন যে সবকিছু এই মুহূর্তে ঠিক হবে। এটা একটা লম্বা প্রসেস এবং জটিল প্রসেস, এবং সেন্ট্রাল ব্যাংককে এই ভারসাম্যটা রক্ষা করতে হবে। আপনার একদিকে কষ্ট বাড়ছে, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, সবকিছু মিলে এই ভারসাম্যটা করা এটা। এবং তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন এটা করছেন তাতে কি হচ্ছে, সেটা হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধির উপর এটার একটা এফেক্ট করছে। তার মানে অর্থনীতিতে মন্দাভাব আসবে এবং এই যে সুদ হার বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার যে বিষয়টির কথা বলা হচ্ছে, সেটি ইকোনমিস্টরা অতটুকু সাজেস্ট করেন যতক্ষণ পর্যন্ত না একটা মন্দা একটা অর্থনীতি পতিত হতে যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত এটা করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকও লক্ষ্য রাখতে হবে যাতে দেশে সত্যি করতে রিসেশন তৈরি করতে না হয়। আর তার সাথে যেটা বলছেন যে করা হচ্ছে, আমি যেটা বলছিলাম, ফিসক্যাল পলিসির মাধ্যমে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়ে দিলে এটা কিছুটা কমে আনা সম্ভব। জি, ফারুক মঈনুদ্দিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর শাহাদাত হোসেন, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেছেন যে টাকা না ছাপিয়ে এবং রিজার্ভে যেই ডলার আছে সেগুলো বিক্রি না করে আর্থিক খাতের সমস্যা সমাধানের একটা চেষ্টা চলছে। আপনার কাছে এই সিদ্ধান্তের বিশ্লেষণ জানতে চাইব। জি, ধন্যবাদ। প্রথম যে কথাটা বলছেন যে না চাপিয়ে, এই প্রশ্নটা আসছে তখনই যখন আমরা ফিসক্যাল মানে আমি বাজেটের দিকে তাকাই, তখন যে ঘাটতিটা দেখি, সেই ঘাটতির মধ্যে দেখবেন যে উন্নয়ন বরাদ্দের 2,65,000 কোটি টাকা পুরোটাই ধার করতে হবে। এখন সেই ধারটা আসছে 1 লাখ কোটি টাকা আসবে বিদেশ থেকে, 1,65,000 টাকা আসবে দেশের ভিতর থেকে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কিন্তু বিচক্ষণ সরকার ইন এ সেন্স যে প্রথম অবস্থায় বলেছে যেহেতু এত ডেফিসিট, অতএব এইখানে সংশোধনের সুযোগ রয়েছে। এই জন্যই কিন্তু প্রকল্প যাচাই বাছাই সেটা চলমান, নতুন প্রকল্প সবকিছুর দিক থেকে কিন্তু বিবেচনা করছে যে জায়গা থেকে, এবং পূর্ববর্তী বাজেট
বাস্তবায়ন যেটা 80 থেকে 82% হয়, সেই জায়গাটার দিক থেকেও নজর রাখলে, অথবা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বলতে পারি 1 লাখ কোটি টাকা কিন্তু আমরা এখানে না করলেও হয়। অর্থাৎ যে টাকাটা খরচ করলে সেটা তো কোনো না কোনো উপায় থেকে আসবে। সেই ক্ষেত্রে যদি প্রাইভেট ব্যাংক থেকে ধার করবেন, সেভিং সার্টিফিকেটে যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয়, মানে অনেক কিছু বিষয় আসে, তখন কিন্তু গত্যন্তর আমি যখন গতি না থাকে তখন কিন্তু আপনি চলে যাচ্ছেন প্রিন্টিং এ। এখন সরকার যদি সেই ব্যবস্থাপনাগুলো বিচক্ষণতার সাথে নেয়, অর্থাৎ যে ব্যয়গুলো অপ্রয়োজনীয়, যে প্রকল্পগুলো অপ্রয়োজনীয় খরচ বলে বিবেচিত হবে, জনগণের উপযোগিতার সাথে তেমন কোনো সম্পর্ক নেই, সেই জায়গাগুলা বিবেচনা করলে কিন্তু এই জায়গায় টাকা ছাপানোর প্রয়োজন হবে না, যেটা না ছাপালে মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে বর্তমান হাতিয়ার অর্থাৎ পলিসি রেট যেটা বাড়িয়েছেন। আর দ্বিতীয়ত আমি বলবো ডলার যে বিগত সরকারের যে, আমি বলবো যে এটা চিন্তা ভাবনা না করে হিসাবের বাইরে ডলার বাজারে ছেড়ে দেওয়া মানে হচ্ছে ডলারটা যেন বাংলাদেশ থেকে পাচার হয়ে বাইরে চলে যায়, তার সাথে সম্পৃক্ত কিনা সেটাও আসলে বিশ্লেষণ করা দরকার, গভীরভাবে বিশ্লেষণ দরকার। এই জন্যই এই সরকার এসে বলছে বাজারের মতো চলবে, খুব বেশি প্রয়োজন না হলে ডলার বাজারে বিক্রি করা যাবে না। এতে হচ্ছে ডলার মার্কেটের প্রকৃত অবস্থা ফুটে আসবে এবং বাংলাদেশ যদি তার রেমিটেন্স ধরে রাখতে পারে এবং প্রবৃদ্ধিটা একটু সামান্য হলেও বজায় রাখতে পারে। আর এক্সপোর্ট এখন চ্যালেঞ্জের মুখে, যেহেতু শিল্প খাতে একটা বড় ধরনের অসহিষ্ণু অবস্থা চলছে, সেটাকে যদি স্থিতিশীল অবস্থায় রাখতে পারে তাহলেই কিন্তু ডলার মার্কেটের ব্যাপারে ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী এবং ফারুক মঈনুদ্দিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।